কাঠা পুরো ধরনী ধূসর চাদরে ঢাকা। মেঘের ওই গাঢ় অন্ধকারে বিশাল আলোটুকু স্নান হয়ে চারপাশটা সন্ধ্যার মতো থমথমে দেখাচ্ছে। চৌধুরী বিলের এক কোণে ঝিলমিলে শোবার ঘরের জানলা, সেই জানলার ঘেঁষে দাঁড়িয়ে থাকা ডালপালা ছড়ানো পেয়ারা গাছটার বাতাসে মৃদু দুলছে। জানলায় রাখা ছোট্ট সাউন্ড বক্স থেকে ভেসে আসছে রিমঝিম ধারাতে গানের সুর। বৃষ্টির ছাটে ভেজা গাছের একপাশে একটি ডাল একটু পরপর নেড়ে উঠছে। ঠিক সেই মুহূর্তে চৌধুরী বিলের প্রধান গেটে এসে দাঁড়ালো বারিশ। পরনে তার লাল রঙের হাতাকাটা গেঞ্জি আর কালো প্যান্ট। গেট দিয়ে ঢুকে তার চোখ গেল পেয়ারা গাছটার দিকে। এই সময়ে গাছের উপর ওটাকে সেটা একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করলো, তবে উপরের ডালপালে থাকা মানবীটির কেবল পেছনের দিকটা চোখে পড়ল। পরনে একটা পিঙ্ক কালার টি শার্ট আর 4 কোয়ার্টার লেডিস জিন্স প্যান্ট। বারিশ আর অহেতুক কৌতূহল বাড়ল না, তার নজর ওখান থেকে সরে এলো। মূলত মেহরাজকে ডাকতে তার এখানে আসা। গল্পে আকাশের নাম পরিবর্তন করে মেহরাজ রাখা হয়েছে, তাই সে ধীর পায়ে সদর দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে ঝিলমিল তখন মহাব্যস্ত। ডালের মগজে থাকা এক লোভনীয় পেয়ারা পাড়ার জন্য সে বেশ কিছুক্ষণ কসরত করছে। ঘরের জানলা গলে এই গাছে চড়েছে সে। বাড়ির কেউ যদি তার এই বান্দরামি দেখে ফেলে তবে নিঘাত ওর ঠ্যাং ভেঙে দেবে, সেই ভয়ে দ্রুত হাত পা চালাচ্ছে সে। তার উপর আবার বৃষ্টির ছোঁয়ায় গাছের ডালপালাগুলো বড্ড পিচ্ছিল হয়ে আছে। একটা পেয়ারা ইতিমধ্যে কামড় ধরেছে ঠোঁটের মাঝে, আর হাত দিয়ে বাড়িয়ে অন্যটা ধরার আপ্রাণ চেষ্টা করছে। ঝিলমিলে বিরক্ত লাগে। যে জিনিসটা নাগালের বাইরে থেকে সেটাই কেন এত সুন্দর দেখায়, যেমনটা এই পেয়ারা। অসম্ভব সুন্দর দেখতে, এত নিখুঁত আর টসটসে দেখতে। এটাকে আজ না পেরে না ফিরলে রাতে ওর চোখে কিছুতেই ঘুম আসবে না। জেদ চেপে বসলো মাথায়। ঝিলমিল এবার ডালের একদম শেষ প্রান্তে চলে এলো। ভারসাম্য বজায় রাখতে গিয়ে নিজের পায়ের দুটো বুড়ো আঙ্গুলের ওপর সমস্ত ভর ছেড়ে দিল ও। শরীরটাকে যতটুকু সম্ভব প্রসারিত করে পেয়ারাটার বোটা হালকা ছুঁয়ে ফেলছিল, কিন্তু ঠিক ততক্ষণে অঘটনটা ঘটল। পায়ের নিচে ভেজা ডালটা থেকে আচমকা ফসকে গেল ওর দুটো ওই পায়ে। ভারসাম্য হারিয়ে ডালপালা ভেঙে সোজা নিচের দিকে পড়ে যেতে লাগলো। মুখে পেয়ারা শক্ত করে চেপে থাকায় এই চরম বিপদে গলা ফোটে কোনো চিৎকার বেরোল না। আসন্ন পরিণত কথা ভেবে মেয়েটি তীব্র আতঙ্কে নিজের চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল মেয়েটা। তবে গিয়ে পড়ে গেল তো গেল, তবে হাত পা ভেঙে যতটুকু আঘাত অক্ষত থাকবে, বাকিটা ওর মা ভাঙবে। কিন্তু মাটিতে আছাড় খাওয়ায় সেই ব্যথাটা ঝিলমিল শরীরে অনুভূত হলো না। শূন্যে ভাসতে ভাসতে আকস্মিক শক্ত এবং প্রচণ্ড বলিষ্ঠ কোনো অস্তিত্বের সাথে সে থমকে গেল। পতন ঠেকাতে অবচেতন ওর দুটো হাত গিয়ে জড়িয়ে ধরল কারো চওড়া কাঁধ। শূন্যে ঝুলতে থাকা পা দুটো ছিটকে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে বেষ্টন করে নিল কারো শক্ত কোমর। হঠাৎ নিজেকে এমন নিরাপদ আশ্রয়ে আবিষ্কার করে বন্ধ চোখের মাঝে ভুরু কুঁচকে উঠল কিশোরী। হাতের নিচে নরম মাটি বা গাছের ডালের বদলে অন্য কিছু টের পেয়ে ওটা ছুঁয়ে দেখার চেষ্টা করলো। আঙুলের স্পর্শে মনে হলো কোনো মানুষের চওড়া বুক এটা। সংশয় নিয়ে অবশেষে নিজের চোখ মেলে তাকালো ঝিলমিল। তাকাতে বিস্ময় চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। চোখের সামনে তার অন্তত সুদর্শন যুবক, যার তীক্ষ্ণ চোখ জোড়া স্থির হয়েছে ঝিলমিলের ওপর। ঝিলমিলের মুখে কামড়ে ধরা সেই পেয়ারাটার আর অন্য প্রান্ত যুবকটির ঠোঁটে ভাঁজ করছে। যুবকটির ভেজা চুলগুলো থেকে দু এক ফোঁটা জল কপাল বেয়ে গড়িয়ে পড়ছে নিচে। মেয়েটাকে এভাবে বোকার মতো তাকিয়ে থাকতে থেকে যুবকটি নিজের মুখ বাড়িয়ে ঝিলমিলের ঠোঁটের ফাঁকে থাকা পেয়ারাটা নিজের মুখে নিয়ে এক ঝটকায় ওটা ছুঁড়ে ফেলে দিল অন্য পাশে। গম্ভীর গলায় সে প্রশ্ন ছুড়ে দিল, কে তুমি? পেয়ারা চুরি করছিলে কেন এখানে? ঝিলমিল তখনও ঘোরের মধ্যে। যুবকের প্রশ্ন শুনে সে ঝটপট ওখান থেকে নেমে যেতে চাইল,
কিন্তু তখনই খেয়াল করলো ওর পা দুটো তখনও ছেলেটার কোমর শক্ত করে জড়িয়ে ধরে আছে। লজ্জায় আড়ষ্টতায় লাল হয়ে সে ছটফট করে বলে উঠল, ছাড়ুন, নামতে দিন আমায়। যুবকটি ওকে ছাড়লো না, আর শক্ত করে ধরে রেখে বলল, না, আগে বলো কে তুমি, চোর কোথাকার। নিজের বাড়িতে চোর অপবাদ শুনে ঝিলমিল ভেতরে জেদ চড়া দিয়ে উঠল। সে গলা উঁচিয়ে বলল, আমি চোর নই, এটা আমার পেয়ারা গাছ। যুবকটি ভ্রু কুঁচকে তাকালো। তোমার মানে? ঝিলমিল এবার গায়ের জোরে লোকটার কোল থেকে নিচে নেমে এলো। পুরো শরীর বৃষ্টির ছাটে ভিজে একাকার। টি শার্টটা শরীরের সাথে লেপটে যাওয়ায় সে একটু অস্বস্তিতে পড়ে গেল। তড়িঘড়ি করে দুহাত আড়াআড়িভাবে নিজের বুকের উপর ভাঁজ করে নিজেকে আড়াল করার চেষ্টা করে একটু ইতস্তত করে বলল, চাচু, আপনি হয়তো আমাকে চেনেন না। আমি ঝিলমিল, মেহেরাজ চাচুর ভাতিজি। তবে আমি আপনাকে চিনি, বারিশ। আপনি বারিশ, তাই না? না মানে বাড়ির চাচু। যুবকের মুখের গম্ভীর ভাবটা এক পলকে বদলে গেল। চোখের দৃষ্টিতে এক অদ্ভুত জটিলতা ফুটিয়ে সে কিছুটা চড়াসড়ি জিজ্ঞাসা করলো, তুমি কে? ঝিলমিল একটু বিরক্ত হয়ে ঠোঁট উল্টে বলল, বললাম তো আমি ঝিলমিল। তুমি আলতাপ চৌধুরীর মেয়ে? বারিশের গলায় এবার চরম বিস্ময়। সে খুব অবাক হয়ে উপর নিচ খুঁটিয়ে দেখল সামনে দাঁড়িয়ে থাকা চঞ্চল কিশোরীটিকে। ঝিলমিল নিজের ভেজা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বেশ বুক ফুলিয়ে জবাব দিল, হ্যাঁ। বারিশের চোখের পলক ফেলতে ভুলে গেল, কিন্তু নিজের ভিতরে অবাক ভাব সে বুঝতে দিল না কিশোরীকে। তুমি না ছোট ছিলে, তো আমি কি এখন বুড়িয়ে গেছি? বেশ ঝাঁঝিয়ে বলে উঠল ঝিলমিল। বারিশ আর কোনো জবাব দিল না। মুখে কিছু না বলে তার গভীর চোখের দৃষ্টি তখনও ওই মেয়েটার উপর স্থির। ঝিলমিল আর তাকে পাত্তা না দিয়ে হনহন করে ঘুরে মাটিতে ছিটকে পড়া পেয়ারাগুলো একে একে তুলে নিতে লাগলো। চারটে পেয়ারা দুই হাত ভরে তুলে নিল, আর একটা তুলে নিতে অমনি হাতের ভারসাম্য হারিয়ে আগেরগুলো টুপটাপ করে নিচে পড়ে গেল। মেয়েটি বিরক্তি মিশিয়ে পুনরায় সেগুলো তুলতে যেতে বাকিগুলো কোলগয়ে আবার ঘাসের উপর ড্রপ খেলো। কোনোভাবে সে একসঙ্গে সবগুলো তুলতে পারছিল না। ঝিলমিলের কাণ্ড কারখানা বাড়ি চুপচাপ দেখে যাচ্ছিল। এক পর্যায়ে ধীর পায়ে এগিয়ে এসে নিজের সব থেকে নিজের বড় একটা মুঠোতে মাটিতে পড়ে থাকা সব কটা পেয়ারা অনায়াসে তুলে নিল। তারপর বেশ হুকুমের ছুড়ে বলল, ভেতরে যাও, আমি এগুলো দিচ্ছি। ঝিলমিল তড়িৎ গতিতে মাথা ডানে বাঁয়ে নাড়িয়ে সোজা বারণ করে দিল, আপনি যান, আমি ওদিক দিয়ে ভেতরে যাব না। ভুরুতে ভাঁজ ফেলে গম্ভীর গলা জানতে চাইল বারিশ, কেন? এমনিতে বৃষ্টিতে ভিজে একাকার হয়েছি, তার উপর আবার গাছে উঠছে, শুনলে আম্মু একদম কাচাচি বিয়ে ফাঁকে হবে। বারিশ একটু অবাক হয়ে চারপাশটা দেখে নিয়ে বলল, তাহলে ঘরে ঢুকবো কীভাবে? কেন এখান দিয়ে? ঝিলমিল বেশ চটপট ভঙ্গিতে হাত উঁচিয়ে নিজের শোবার ঘরের খোলা জানলাটা আর লাগোয়া ছোট্ট বারান্দাটার দিকে ইঙ্গিত করলো, যার সহজ মানে হলো সে আবার ওই পিচ্ছল গাছ বেয়ে উপরে উঠবে। বারিশের চোখ এবার কপালে উঠল। এসেছিলি কীভাবে? এখান দিয়ে? বাদর কিছু বললেন? কিছু না। দূর থেকে ঝিলমিলের মায়ের কণ্ঠ ভেসে আসছে। ঝিলমিল তড়িঘড়ি করে পেয়ারা গাছের দিকে যেতে, তবে বারিশ ওর টি শার্টের পেছনের অংশ টেনে দিয়ে বলল, চুপচাপ মেন দরজা দিয়ে বাসায় ঢুকবে, চলো আমার সাথে। কথাটা বলে ঝিলমিলকে প্রায় একরকম টেনে হিঁচড়ে সদর দরজার দিকে নিয়ে যেতে লাগলো। ঝিলমিল রেগে মেগে চেঁচাতে গিয়েও মায়ের ভয়ে মুখ খুলতে পারেনি। গলার স্বর যতটা সম্ভব নামিয়ে ফুঁসতে ফুঁসতে বলতে লাগলো, আরে ছাড়ুন, কি করছেন কি? হাতটা ছাড়ুন বলছি। কিন্তু ওই পাথরের মতো শক্ত হাতে গ্রিপ থেকে নিজেকে মুক্ত করার সাধ্য হচ্ছিল না। আলটিমেটলি চৌধুরী ভিলার মেন গেট দিয়ে বারিশ ওকে ভেতরে নিয়ে প্রবেশ করলো। চৌধুরী ভিলার লিভিং রুমে তখন বিকালে চায়ের বেশ একটা জমজমাট আয়োজন। সবাইকে চা নাস্তা পরিবেশন করে নাজমা বেগম সিঁড়ির গোড়া দাঁড়িয়ে উপরের ঘরের দিকে তাকিয়ে মেয়েকে ডাকছিলেন। তখনই সদর দরজার দিকে চোখ পড়ে আলতাফ চৌধুরীর। মেয়েকে এই অবস্থা দেখে তিনি সোফায় বসে হাঁকছেন, ওই তো ঝিলমিল। কিন্তু পরক্ষণে ঝিলমিলের পেছনে থেকে ভেজা শরীরে বারিশে ড্রয়িং রুমে পা রাখতে আলতাফ চৌধুরীর মুখের চায়ের চুমুকটা গলায় আটকে গেল। তিনি মারাত্মক বিষমকে কাছতে কাছতে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। বারিশ অন্তত স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে আস্তে আস্তে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলে বললেন, কি স্যার, চা কি বেশি গরম? আলতাফ চৌধুরী কোনো মতে কাশি সামলে রুক্ষ স্বরে জিজ্ঞাসা করলো,
তুমি এখানে এই অসময়ে? এখানে আসতে হলে কি আপনাকে আলাদাভাবে ভিসা পাসপোর্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে স্যার? বারিশের এই চটজলদি জবাবে আলতাফ চৌধুরী আরও বিরক্ত হলেন। ঠিক তখনই নূরজাহান চৌধুরী চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে উঠে আসেন। পরম শ্রেণীর বারিশের চিবুক ছুঁয়ে আদর করে বললেন, ঠিক তো বলেছে, এখানে আসতে আবার ওর সময় অসময় কি? এটা তো ওর নিজের বাড়ি। হ্যাঁ, নিজের বাড়ি তো। তার নিজের বাড়ি হলে তো বাংলাদেশে প্লেন থেকে পা রাখা মাত্রই তো দৌড়ে চলে আসার কথা। আসলে তো পুরো 2 দিন পর। নাজমা বেগম মৃদু অনুযোগ সুরে কথাগুলো বলেন। বারিশের মেহরাজ 2 দিন আগে কানাডা থেকে পড়াশোনা শেষ করে 7 বছর পর দেশে ফিরছে। একই দেশে একই ইউনিভার্সিটি পার চুকে নিজ দেশের মাটিতে ফেরা তাদের। বাড়ির নাজমা বেগমের দিকে তাকিয়ে কিছুটা বিনয়ের সাথে বলেন, না আসলে লং জার্নির পর একটু রেস্ট নেওয়ার প্রয়োজন ছিল, তাই আসা হয়নি। নাজমা বেগম ওর আপাতমস্তক দেখে নিয়ে বলে, একেবারে বৃষ্টিতে ভিজে গেছো দেখছি। মেহরাজ ওর ঘরে আছে, চটপট গিয়ে ওর একটা শুকনো কাপড় নিয়ে বদলে নাও, তারপর ওকে সাথে নিয়ে নিচে আসো। আমি গরম গরম পেঁয়াজও আর আলুর চপ বানিয়েছি, একসাথে বসে খাবে। বারিশ মাথা চুলকে চট করে বলল, নাস্তা পরে হবে। আমি মেহরাজকে নিয়ে একটু ফুটবল খেলতে মাঠে বেরোবো। ছেলেটার এই খামখেয়ালি কথা শুনে আলতাফ চৌধুরী আবার চটে গেলেন। এই তো শুরু হয়ে গেল। মেহরাজ কোথাও যাচ্ছে না। ভিনদেশ থেকে এসে এখনও 24 ঘন্টা পার হয়নি, এর মধ্যে আবার বাদরামি শুরু করে দিলে বয়স তো আর কম হলো না। এখনও কি ছোট বাচ্চাদের মতো ফুটবল খেলার বয়স আছে তোমার? স্বামীর এমন কড়া কথা শুনে নাজমা বেগম পাশ থেকে বললেন, আহা, তুমি এমন করছো কেন? ফুটবল তো জোয়ান ছেলেরা খেলবে, নাকি ঘরের মেয়েরা কে খেলবে? ও খেলুক, মেহরাজ যাবে না। আলতাফ চৌধুরী নিজের সিদ্ধান্তে অটল। বাড়ির ওনার দিকে এক পড়ছে, বেশ ঠান্ডা গলে জানতেছিলেন, আসলেই যাবে না? না। সত্যি? হ্যাঁ। এক কথা বারবার বলতে পারবে না। ওকে ফাইন। বারিশের কথা বাড়ল না। নিজের এক হাতে মুঠোয় থাকা পেয়ারাগুলো সেন্টার টেবিলের উপর নামিয়ে রেখে তারপর 2 হাত দিয়ে নিজের ভেজা চুলগুলো পেছনের দিকে ঝাড়তে যেতে ভেজা অবস্থায় মেহরাজের রুমের যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ির দিকে পা বাড়ায়। কিন্তু সে সিঁড়ির প্রথম ধাপে পা দেওয়ার আগে এক ঝড়ের গতিতে তাকে সজোরে কনুই দিয়ে ঠেলে সরিয়ে ভেজা কাপড়ে পুরো ড্রয়িং রুমের মেঝেতে পানির দাগ ফেলে এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় ঝিলমিল। পরক্ষণে উপরতলা থেকে ধপাস করে ওর ঘরের দরজা বন্ধ হওয়ার চড়া আওয়াজ পাওয়া যায়। হুট করে বারিশের এমন আকস্মিক আগমনে নাজমা বেগম এতক্ষণ নিজের মেয়ের এই ভেজা কাকের মতো অবস্থাটা খেয়াল করেনি। লিভিং রুমের বাকি সবার সাথে বারিশের কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে ওদের তাকিয়ে থাকে ঝিলমিলের এই বন্য কাণ্ড দেখে। বিস্ময়ে ঘোর কাটতে নাজমা বেগম বলে ওঠেন, আরে, ওনার নিজের রুমে ছিল, ভিজে আসলো কোত্থেকে? বাড়ির সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে পেছনে না থেকে অন্তত নিরসক্ত গলায় জবাব দেয়, পেয়ারা গাছ থেকে। ব্যাস এইটুকু। বারিশ মেহরাজের ঘরের ভেতরে অদৃশ্য হতে নিচে লিভিং রুমে শুরু হয়ে যায় ঝিলমিলে মায়ের অবিরাম রেডিওর মতো বকবকানি সুর। বাড়ির শেষ পর্যন্ত আলতাফ চৌধুরীর কড়া নিষেধ উড়িয়ে মেহরাজকে সাথে নিয়ে মাঠের দিকে রওনা হয়। আলতাফ চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকলো। ওনার সামনে 2 বন্ধু বেরিয়ে যায়। ঝিলমিল বকা খাওয়ার ভয়ে উপরে নিজের ঘরে খিলিটে বসে আছে। এক রাতে খাবারের ডাক পড়ার পর সে প্রথম নিজের নামার সিদ্ধান্ত নেয়। তবে সোজা ডাইনিংয়ে না গিয়ে সে বাড়ায় তার ফুপি দিঘির ঘরের দিকে। দিঘি তখন নিজের পড়ার টেবিলের সামনে ল্যাপটপে কি একটা জরুরি কাজ করতে ব্যস্ত। ঝিলমিল ঘরে ঢুকতে ফুপির বেডের পাশে রাখা সাইড টেবিলে ড্রয়ার থেকে একটা চকলেটের বাক্স থেকে একটা চকলেট বের করে মুখে পুঁততে পুঁততে বেশ আয়েস করে বলে ওঠে, তোমার জামাই তো চলে এসেছে ফুপি। দেখি ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরে ভুরু কুচকে বলে, আমার জামাই মানে? কি হাজিবাজি বকছিস? এই যে বাড়ির চাচু। ঝিলমিল চকলেটের খোসাটা ডাস্টবিনে ফেলতে ফেলতে চোখ নাচল। দেখি এবার ল্যাপটপ থেকে পুরোপুরি মনোযোগ সরিয়ে ঝিলমিলের দিকে ঘুরে বসে কিছুটা বিরক্ত আর অবাক হয়ে বলে, বারিশ ভাইয়া আবার আমার জামাই হতে যাবে কেন? তোর কি মাথা খারাপ হয়েছে? ও মা, তুমি কি এখনো জানো না? ঝিলমিল দিঘির একদম
কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলে, ঝর্ণা দাদি তো কালকে আমাদের বাসায় এসে আমার দাদিমার সাথে কথা পাকা করে গেছে, মানে তোমাদের দুজনের বিয়ে। কথাটা শুনে দিঘির ফর্সা মুখটা এক নিমেষে গম্ভীর হয়ে গেল। সে তীব্র বিস্ময় নিয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে জানতে ছিল, মাথা খারাপ হয়ে গেছে তোর? এসব তোকে কে বললো? সত্যি বলছি ফুপি, আমি নিজের কানে শুনেছি। তোমার সাথে কি আমি এসব ফাজলামো করতে যাব? দিঘির মনের ভেতরে অদ্ভুত তোলপাড় শুরু হয়ে গেল। সে নিজের ভেতরে উদ্বেগ চেপে রেখে ধীর গলায় জিজ্ঞেস করলো, মা কি বলেছে এই ব্যাপারে? দাদিমা তো খুব খুশি, মানে উনি এক পায়ে রাজি। বলতে গেলে আব্বুবাদের পরিবারের সবাই এই বিয়েতে রাজি। ঝিলমিল চকলেটের স্বাদটা উপভোগ করতে করতে পুরো ভিতরের খবর ফাঁস করে দিল। ভাতিজির মুখে মায়ের সম্মতির কথা শুনে দিঘির কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হয়ে উঠল। সে আনমনে বিড়বিড় করে বলল, কিন্তু আমি? তুমি কি ফুপি? কৌতূহলী চোখে ফুপির মুখের দিকে তাকায় ঝিলমিল। দিঘি নিজের মুখের কথাটা বলতে গিয়েও মাঝপথে থামলে যায়। চট করে নিজেকে সামনে নিয়ে চুপ হয়ে যায়, কারণ এই বাচালমের পেটে কোনো কথাই সহজে হজম হয় না। এখন যদি নিজের মনের আসল কথাটা তার সামনে একবার মুখ ফসকে বলে দেয়, তবে এই মেয়ে এক দৌড়ে গিয়ে দাদিমার কাছে সব হুবহু তুলে দিবে। কিছু না, এখন এখান থেকে যা, নিজের চরকায় তেল দে। দেখি বেশ কড়া গলায় ভাতিজিকে তাড়িয়ে দেয়। ঝিলমিল নাচর বাঁধা ফুপির হাত ধরে টানতে টানতে বলে, তুমি চলো ফুপি, একসাথে নিচে গিয়ে রাতের খাবারটা খাবে। দেখি সন্ধিহান চোখে তাকিয়ে জেরা করা ভঙ্গিতে বলে, আজ হঠাৎ এত তেল মারছিস কেন আমায়? নিঘাত কোনো অকাম কুকাম করছিস এসেছিস তাই না? ঝিলমিল দাঁত গেলিয়ে চুরির দায় স্বীকার করার মতো করে বলল, আহ চলোই না, আম্মু যদি মারতে আসে তুমি বাঁচিয়ে দিও, চলো এবার। দিঘিকে সঙ্গে নিয়ে শেষমেশ নিচে ডাইনিং স্পেসে আসে ঝিলমিল। নিচে পা রাখতে দিঘির বুকের ভেতরটা আচমকা ধক করে উঠল। খাবার টেবিলে চৌধুরী বাড়ির সবার সঙ্গে স্বয়ং বারিশও উপস্থিত। ফুটবল খেলা শেষে মেহরাজ ওকে জোর করে ধরে এনে ডাইনিং টেবিলে বসেছে। দুই বন্ধু মিলে কোনো কিছু নিয়ে কথা বলছে আর খাচ্ছে। দিঘিকে হুট করে সামনে থেকে বারিশ বেশ সহজ গলে বলে ওঠে, কিরে কেমন আছিস? দেখি নিজের ভেতরে অসুস্থটুকু আড়াল করে আমতা আমতা করে জবাব দেয়, ভালো, তুমি কেমন আছো? ভালো, বারিশের সংক্ষিপ্ত উত্তর। ঝিলমিলার দিকে দুজনে গিয়ে টেবিলের খালি আসন দুটো বসে পড়ে। একে একে পরিবারের সবাইও ডাইনিংয়ে এসে নিজ নিজ জায়গায় বসে। টেবিলের চামচের প্লেটের টুংটাং শব্দের সাথে টুকটাক কথা চলতে থাকে। নাজমা বেগম হঠাৎ পেছন থেকে সে ঝিলমিলের কানটা হালকা মুচড়ে দিয়ে রাগান্বিত স্বর বলে, এবার আমি ওই পেয়ারা গাছটা কাটবো, তোকে কিছু বলবো না। আম্মু, সবার সামনে এমন ডাইনির মতো চিল্লাপাল্লা করো কেন বলো তো? একদম মুখে মুখে তর্ক করবি না, চুপচাপ খা। নাজমা বেগম প্লেটে ভাত বেড়ে দিতে দিতে ধমকে থাকেন। এতক্ষণ শান্ত থাকা আলতাফ চৌধুরী এবার মেয়ের দিকে তাকে একটু হেসে বলেন, এসএসসিতে তো কোনো মতে টেনে টুনে পাশ করছিস, এইচএসসি শুরু থেকে একদম মন দিয়ে প্রিপারেশান না নিতে হবে। এবার যদি A+ না আসে, আমি কিন্তু এবারে তোমার উপর খুব রেগে যাবো, বলে রাখলাম। ঝিলমিল ভাতের লোকমা পুরো মুখে পড়ে বেশ তাচ্ছিল্য বলে, আগের কলেজে ভর্তি তো হয়ে নেই আব্বু, একদম ফাটিয়ে প্রিপারেশন নেব। দেখো তুমি। পাশে বসে মেহরা ঝিলমিলের কাছে জানতে চায় সে কোন কলেজে ভর্তি হতে ইচ্ছুক। ঝিলমিল বেশ চটপটে ভঙ্গিতে শহরের নাম করা একটা কলেজের নাম উল্লেখ করে চুপচাপ খেতে থাকা বারিশ ক্ষণিকের জন্য হাতের লোকমা মুখের কাছে নিয়ে স্তব্ধ হয়ে যায়। খাওয়া থামে সে গভীর ভাবনায় ডুবে থাকে। তার এই ভাবান্তর দেখে মেহরাজ বলে রে, কী হলো দোস্ত, থামলি কেন? আর খাবো না, বাসায় ফিরতে হবে, বলে বারিশ সবাইকে অবাক করে দিয়ে চেয়ার ছেড়ে সোজা দাঁড়িয়ে পকেট থেকে টিস্যু বের করে হাত মুছতে মুছতে সে ডাইনিং রুম থেকে বের হয়ে যায়। ওর হুটহাট করে চলে যাওয়াটা টেবিলে বসা কাউকে কথা বলার সুযোগ দেয় না। বাড়ির সদর দরজা দিয়ে বের হতে চৌধুরী ভিলে প্রবেশ করে তাহসান। মেয়েরাজ ওকে দরজার কাছে দেখা পেয়ে চড়া গলায় ডেকে এনে জোর করে খাবার টেবিলে বসে। তাহসান অবশ্য প্রথমে বসতে বেশ ইতস্তত করেছিল, কিন্তু মেহরাজের নাছোড়বান্দা জেদের কাছে শেষমেশ তাকে হার মানতে হয়। দেখি তাহসানকে টেবিলে বসতে দেখে চোখ সরু করে জিজ্ঞেস করে,
তুমি আজ এত দেরিতে আসলে যে? তাহসান বেশ ভদ্রতার সাথে মাথা নিচু করে উত্তর দেয়, জি ম্যাম, অফিসে আজ কাজের একটু বেশি চাপ ছিল, তাই লেট হয়ে গেছে। তাহসানের মুখে যান্ত্রিক কথাবার্তা শুনে দিঘির মুখটা এমন হলো যেন খুব বিরক্ত হলো তাহসানের কথায়। সে আবারও মনোযোগ দিয়ে খেতে থাকে। শাহরিয়া বিলাতে এসে বাড়ির নিজের পরিবারে সবার সামনে পুনরায় খেতে বসতে। খাওয়া দাওয়ার এক পর্যায়ে সে অন্তত শান্ত কিন্তু দৃঢ় গলা বলে, প্রফেসরের জব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। কথাটা শোনা মাত্র টেবিলে সবাই আকাশ থেকে পড়ল। ঝর্ণা বেগমের হাতের জলের গ্লাসটা টেবিলে নামিয়ে তীব্র অবাক হয়ে বলল, হঠাৎ এই অদ্ভুত সিদ্ধান্ত কেন? শহুরে ছেলে হয়ে তুমি কি না প্রফেসরে চাকরি করবে? বারিশ নিজের প্লেট থেকে চোখ না তুলে শান্ত গলায় পাল্টা প্রশ্ন করলো, কেন, শিক্ষকতা করা কি খুব খারাপ কোনো কাজ? তাহলে আমাদের এই বিশাল বিজনেস কে দেখবে? এতক্ষণ ধরে কারা দেখছে? বারিশের গলায় অদ্ভুত এক নির্লিপ্ততা। এতদিন যা হয়েছে এখান থেকে তুমিও পুরোদমে হাল ধরবে? হ্যাঁ অবশ্যই, তবে পার্ট টাইম বিজনেসের পাশাপাশি আমি যেটা করতে চাই সেটাই করব। ঝর্ণা বেগমের ছেলের এই মুখের উপর কথা বলে দেখে রেগেমেগে আর কিছু বলতে যাবেন, তখনই বারিশ মেজাজ হারিয়ে ডাইনিং টেবিলে সজোরে একটা থাপ্পড় মেরে বসে। টেবিলে সজোরে একটা থাপ্পড় মেরে বসে। থালা চামচগুলো ঝনঝন করে কেঁপে ওঠে সেই চড়ে চড়ে। বাড়ির দাঁতে দাঁত চেপে কড়া সতর্ক গলে বলে, আমি এই ব্যাপারে আর একটা কোনো শব্দ শুনতে চাই না। অতীতে আমার উপর জোর খাটানোর ফলাফল কী হয়েছিল তা আশা করি তোমরা কেউ ভুলে যায়নি। ডোন্ট রিপিট দ্য সেম মিস্টেক। প্লেটের বাকি খাবারগুলো ফেলে রেখে চেয়ারটা ঝটকা মেরে পেছনে ঠেলে নিজের ঘরের উদ্দেশ্যে হনহন করে চলে যায় বারিশ। ডাইনিং রুমে তখন পিনপতন নীরবতা। ঝর্ণা বেগম নিজের বড় ছেলে আর স্বামীর দিকে তাকিয়ে বলে, দেখলে তো, 7 বছর পার হয়ে গেল কিন্তু একটুও বদলায়নি। শুকনো পাতায় নুপুর পায়ে পর্ব 3। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যা যা গল্প শুরু করছি প্রত্যেকটাই শেষ হবে, শুধু চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।